নমস্কার। আজকে আমরা শুনব শ্রীমতী তিলোত্তমা মজুমদারের উপন্যাস প্রেত জনির পঞ্চম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি একজে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এখনো অবধি আমরা শুনলাম যে নিপা মা হলো, যেমন তার শ্বশুর বাড়ির লোকে চেয়েছিল, এক ছেলের মা হলো। কিন্তু হায় রে, নিপা ভেবেছিল যে ছেলে হবার পর তার গুরুত্ব এই বাড়িতে অনেক বাড়বে, কিন্তু কোথায়? সিচুয়েশন খারাপ থেকে আরো খারাপের দিকে যেতে লাগলো। শাশুড়ির অত্যাচার তো বটেই, ভাসুরও শারীরিক অত্যাচার আরম্ভ করলো তার উপর। নিপা আর নিতে পারল না। স্বামীকে বলেও কোনো লাভ হলো না, কারণ তার কাছে এসব খুবই সাধারণ ব্যাপার। বেরিয়ে গেছে নিপা, বেরিয়ে গেছে ওই বাড়ি থেকে, চলে গেছে নিজের বাড়ি, কিন্তু ছেলেকে নিয়ে যেতে পারেনি। কি হবে এবার দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর গড়ায়। শুরু করছি প্রেত জনির পঞ্চম পর্ব। নিপাকে দিয়ে অভিযোগ দায়ের করে রাখা জরুরি। খুব ভালো। আমার মনে হয় নিপার স্বামী ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আগে মনোজের সঙ্গে নিপার দেখা হোক। নিপার মন তো এখন বিচলিত, আরও শান্ত হোক সে, তারপরেই তার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে। তবে যেভাবেই হোক বাচ্চাটা আনা দরকার। নিতা বলল, তোমরা যদি কথা দাও আমাকে মার্জনা করবে, তবে একটা কথা বলি। হ্যাঁ বলো। বলছিলাম ওদের অভিযোগটা খতিয়ে দেখার দরকার নেই তো? মানে নিপা সত্যি বাচ্চাটাকে, মানে এরকম তো হয়, কত মা হাসপাতালে বাচ্চা ফেলে পালিয়ে যায়, খবরের কাগজেও দেখি কত রকম। পরিত্যক্ত সন্তানদের কোনো না কোনো মাই তো ফেলে দেয়, তাই না? হয়, এরকম হয়। অবিনাশ বললেন। তোমার মাথায় এরকম চিন্তা আসা অস্বাভাবিক নয়, কিন্তু কিন্তু আমাদের নিপা এরকম করবে না। সে অস্থিরমতি ঠিকই, কিন্তু জন্মগত শিক্ষা, সংস্কার, পরিবেশের প্রভাব অতিক্রম করে এত বড় অপরাধ করা সহজ নয়। আর যুক্তি দিয়েও যদি ভাবো নিতা, বাচ্চা ওদের কাছেই আছে, না হলে আমাদের ওভাবে আটকাতো না। কাকা, আপনি আপনি আয়ুব সাহেবকে ফোন করেন, তাকে সব বলেন। এখানে কিন্তু একটি 1 মাসের শিশুর জীবন সংশয়। সমস্ত প্রভাব প্রয়োগ করে পরপর 2 দিন ঢালিবাড়িতে অনুসন্ধান চালালো পুলিশ। প্রতিটি ঘর খুঁজল, খাটের তলা দেখল, সরোজ ঢালির কারখানা ও বিক্রয় কেন্দ্র তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু বাচ্চা পাওয়া গেল না। সন্দেহ ঘনিয়ে উঠতে লাগলো, নিপা ঠিক বলছে তো? বাচ্চা কি দূরের কোনো আত্মীয় বা কর্মচারীর বাড়িতে প্রেরণ করা হয়েছে? আর তাই যদি হয় তবে বাচ্চা উদ্ধার পর্ব হতে হবে সুপরিকল্পিত ও দীর্ঘকাল ব্যাপী। কিন্তু নিপার দশা দেখে সকলে উদ্বিগ্ন হয়ে উঠল। সে উন্মাদ প্রায়। একটু জল, একটু ভাত
তাকে খাওয়ানো যায়নি। 4 দিন সে স্নান করেনি, চুল আঁচড়ায়নি, শূন্য চোখে চেয়ে বসে আছে সারাদিন, সারা রাত ঘুমোয়নি। মাঝে মাঝে ডুকরে কেঁদে ওঠে, আবার চুপ করে যায়। রঞ্জনের মা, কাকিমা, মেজদি, আরও সব মেয়ে মানুষরা তাকে সর্বক্ষণ ঘিরে আছে। কে জানে শোকে আত্মহত্যা করে বসবে না তো। পুলিশের অনুসন্ধানী দলে মেয়ে পুলিশ ছিল। নিতা আর যায়নি, কিন্তু রঞ্জন আর মইদুল দুদিনই গিয়েছিল। খোঁজাখুঁজি করে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও যখন লাভ হলো না, রঞ্জন এবং আয়ুব সাহেব স্বয়ং নিতাকে সঙ্গে করে নিপার সামনে এসে বসলেন। তার মাথায় হাত রেখে পিতৃসম আয়ুব সাহেব বললেন, মা, নির্ভয় সব কথা বলো দেখি, ভালো করে ভেবে বলো, কোনো কথা কি বলতে বাকি আছে? নিপা নীরব, অনড়, কাঁদছে। তার বুকে ব্যথা, দুধ এসে জমে থাকছে। রঞ্জনের মা, কাকিমা, দিদি মাঝে মাঝে দুধ টিপে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, নইলে দুধ জমে পচে স্তন বিষিয়ে উঠতে পারে। কি যন্ত্রণা, কি শূন্যতা! নিপা ঈশ্বরের নামাঙ্কিত দোলকের কথা পর্যন্ত ভুলে বসে আছে। রঞ্জন নিপার দক্ষিণ করতল নিজের হাতে নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে নরম করে বললেন, নিপা, তোমার কোনো ধারণা আছে কোথায় বাচ্চাকে লুকিয়ে রাখতে পারে ওরা? নিতা রঞ্জনের হাত থেকে নিজের হাতে টেনে নিল নিপার হাত, কড়া স্বরে বলল, চুপ করে থাকাটা নির্বোধের কাজ হচ্ছে নিপা, কথা বল। নিপা একটু নড়ে উঠল। প্রথমে তার ঠোঁট কাঁপল। নিতার হাত ছাড়িয়ে সে অপলকে কিছু ভাবতে ভাবতে ওপরের দিকে নির্দেশ করল। ওই ঘরে, ওই ওই ঘরে। কোন ঘরে নিপা? ছিলে কোঠায়? ওই ছাদের ওপর ঠাকুমার ঘর দেখেছেন? ঠাকুমার ঘর। হ্যাঁ, দেখেছি। একজন বয়স্ক মানুষ থাকেন, বৃদ্ধা। সব ভুলে গেছে, কিছু মনে নেই। বাচ্চারা দোষ করলে ওই ঘরে আটকে রেখে শাস্তি দেয় সিন্ধুকে। কেন ওই ঘরের কথা নিপার মনে হলো সে জানে না। হয়তো ঈশ্বরের সংকেত, হয়তো মা ও সন্তানের নারী বাঁধা সম্পর্কের ব্যাখ্যাতীত শক্তি। কারণ গভীর রাত্রে তৃতীয়বার হানা দিয়ে পুলিশ বাহিনী বাচ্চা খুঁজে পেল না, কিন্তু কর্তামায় শয্যায় একটি শিশুর শয়নের আয়োজন প্রত্যক্ষ করল। এর অর্থ পুলিশ এসেছে টের পাওয়া মাত্র তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কোথায়? নিপার কথা মতো ছাদের ঘরে হানা দিল বাহিনী। অবশেষে বাচ্চাকে পাওয়া গেল মনোজের ঠাকুমার খাটের নিচে একটি কাঠের সিন্দুকে। বিশাল প্রাচীন সিন্দুক, সারা গায়ে গোল গোল ফুটো। কি কাজে এই সিন্দুক ব্যবহৃত হতো তারা বুঝতে পারল না। নিপার ছেলে তার মধ্যে ঘুমোচ্ছিল। কেন সে জেগে ওঠেনি? কেন চিৎকার করেনি? নিপা বলেছিল তার শাশুড়ি ওষুধ বিশুধ জানেন। কে জানে এই 4 দিন কোন ঘুম তিনি তার প্রাণের ধন, বংশের প্রদীপ, প্রিয়তম পৌত্রকে দিয়েছিলেন। একটা ভুল জীবনে ঢুকে পড়েছিল বলে মনে হয়েছিল তার। সে সংশোধন করে নিতে চেয়েছিল। আবার সে ফিরে এসেছে তার ঘরে, সেই প্রশস্ত ঘর। জানলা দিয়ে দেখা যায় হলুদ পলাশের গাছ। ফুল না ফুটলে অতি সাধারণ বৃক্ষ মাত্র সে। সেই ঘর যেখানে ঊর্ধ্বমুখী ময়ূর দর্পণের শোভা বাড়িয়ে তুলেছে। এখন এ ঘরে 2 জন বসবাস করে, নিপা আর তার ছেলে। রাজা বলে কেউ তাকে ডাকে না এ বাড়িতে। মনসিজ নামও তার রাখা হয়নি।
যেভাবে পুলিশ বাহিনী নিয়ে অভিযান করে তাকে চিলেকোঠার কাঠের বাক্স থেকে উদ্ধার করা হয়েছিল, সেই রোমাঞ্চকর ঘটনার পরিপ্রেক্ষিতে রঞ্জন তার নাম রেখেছেন রণজয়। তার থেকে ডাকনাম জয়। দেরাজে আলমারিতে নিপার পোশাকগুলি তেমনি তোলা ছিল। সেই হলুদ কালো ফুলছাপ স্কার্ট, তার সালোয়ার কামিজ, কাঁচের চুড়ি, সাজগোজের বস্তু, যেসব সে সঙ্গে নিয়ে যেতে পারেনি। সে আবার পুরনো দিনের মতো সেই সব পোশাক পরছে। শাড়ি পরে কদাচিৎ। তার জীবন থেকে ঘুমটা বিদায় নিয়েছে। স্কার্ট বা সালোয়ার কামিজ পরে, কানে লম্বা ঝোলা দুল, খোলা চুলে বাহারি ক্লিপ, হাত ভর্তি কাঁচের চুড়িতে যখন সে সেজে ওঠে, সেই যেন বছর 13 নিপা। কে বলবে তার ছেলের 5 বছর বয়স হয়ে গেল। পরের বছর কোন বিদ্যালয় ভর্তি করবে তার পরিকল্পনা চলছে। ভুল জীবনকে সংশোধন করতে চেয়েছিল সে, করেছে। পুরনো জীবনে পুনর্বহাল হয়েছে। কিন্তু বিজ্ঞান বলে কোনো কিছুই পূর্ণ স্থিতিস্থাপক নয়। স্থান, কাল এবং বস্তুর নিরিখে পরিবর্তিত অবস্থিতি বা সত্তা আপাত দৃষ্টিতে পূর্বরূপ প্রাপ্ত হলেও অতি সূক্ষ্ম তফাৎ কিছু থেকেই যায়। এই বাড়ি বা নিপাও আর পূর্ববৎ নেই। সে এখন 20। সে বাড়িতে আসার কয়েক মাস পরেই বর্দি নিতা আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিল তার বিষয় বিশেষ প্রশিক্ষণের সুযোগ পেয়ে। ফিরে এসে সে এখন শহরে একজন আমেরিকা ফেরত সফল ও ব্যস্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তার আরব্ধ কাজগুলিও সে ভোলেনি। তাদের গ্রামের বাড়িতে যে হাসপাতাল গড়ে ওঠার স্বপ্ন ছিল, সেই কাজ শুরু করাও সম্ভব হয়েছে। যে বিপুল অর্থ তার জন্য প্রয়োজন, তার যোগান যেহেতু সীমিত, তাই কাজ চলছে ধীর গতিতে। অবিনাশ, নিতা, নির্মল, এমনকি নীলা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে। রঞ্জন ভরসা দেন, বলেন বাধা বিপত্তি তো থাকবেই, তার জন্য লক্ষ্যচ্যুত হওয়া চলবে না। ফিডেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারার দীর্ঘ সংগ্রামের কথা তিনি বলতে থাকেন। নিপার ছেলে জয় তাঁর ঘরে তাঁর বিছানায় খেলা করে। তাঁর স্মৃতি এবং চিন্তন ক্ষমতা সম্পূর্ণ স্বাভাবিক। নীলার মতো তিনিও নিপার প্রত্যাবর্তন সংবাদে বিস্মিত বা বিচলিত ছিলেন না। তখনও তার জিহ্বায় জরিমা ছিল। নিপার প্রতি অবিনাশ ও রেবা আগের মতোই স্নেহপরায়ণ। বর্দি নিতা আগের মতোই উদাসীন, কিন্তু নীলা বিমুখ। নিপার সঙ্গে তার সম্পর্কে কিছু মাত্র উষ্ণতা নেই, সখ্য নেই। নীলারও 19 হলো, সবে ডাক্তারি পড়তে ঢুকেছে। বয়সের অনুপাতে তার গাম্ভীর্য, ব্যক্তিত্ব এবং দায়িত্ববোধ অনেক পরিণত। তাই নিপার সঙ্গে কলহ বিবাদের কোনো অবকাশ রাখে না সে। জয় সম্পর্কে তার মনোভাব আর 5টা শিশুর প্রতি অনাত্মীয়া নারীর যেমন হয়, তার বেশি কিছু নয়। নিপাও নীলার সঙ্গে ঘনিষ্ঠ হতে প্রয়াসী ছিল না। আর 1 মাস পর নিপা মনোজের সঙ্গে তার বিচ্ছেদের আইনসম্মত ছাড়পত্র পাবে। তারপর পুনর্বিবাহ করবে। কাকে? এ বাড়িতে ফিরে আসার পর বৎসরকাল পেরিয়ে গেল। নিপা শ্বশুরবাড়িতে প্রাপ্ত নিগ্রহ, অপমান ও অত্যাচারের আতঙ্ক থেকে বেরিয়ে মন সুস্থিত করতে তাদের পক্ষ থেকে মনোজ এবং তার পরিবারের 2 জন, চাতকী ঢালি এবং সরোজ ঢালির বিরুদ্ধে দেশীয় দণ্ডবিধির বিবিধ ধারায় অভিযোগ করা হয়েছিল। অপ্রাপ্তবয়স্ক বালিকাকে বিপথ গমনে প্ররোচনা দেওয়া এবং অপহরণ, জোর করে বিবাহ করা এবং যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা এবং সদ্যজাত শিশু অপহরণ অত্যন্ত গুরু অভিযোগ, এবং সেগুলির দণ্ডভারও গুরুতর। মনোজ নিপাকে চিঠি লিখে পালাবার পরিকল্পনা বাতলেছিল এবং পরামর্শ দিয়েছিল চিঠি যেন সে নষ্ট করে ফেলে। তখন নিপা ছিল মনোজের প্রেমে পাগল। মনোজের লিখিত চিঠি সে নষ্ট করতে পারেনি। পরম মমতায় দর্পণধারক কারুকার্যময় ময়ূরের গোপন উদর গহরে সে চিঠিগুলি রেখে গিয়েছিল। সেইগুলি সবই উকিল সাহেবের কাজে লাগলো। মনোজ যে সুপরিকল্পিতভাবে অপরিণত মনস্ক নিপাকে প্ররোচিত এবং প্রভাবিত করেছে, এই চিঠিগুলি তার প্রমাণ। সকল অভিযোগ সাপেক্ষে চাতকী ঢালি এবং তার 2 ছেলেকে পুলিশ হাতকড়া পরিয়ে ধরে নিয়ে গেল।
কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা না থাকলেও ঢালিদের টাকা আছে। তারাও শহরের একজন প্রখ্যাত আইনজীবীর শরণাপন্ন হলো এবং তার কৌশলে জামিনে ছাড়া পেয়ে গেল। নিপার প্রতি অন্যায় এবং অসম্মানজনক আচরণ করা হয়েছিল, তার জন্য আদালতে সুবিচার চাওয়া ন্যায়সঙ্গত। সেই সঙ্গে বিচ্ছেদ এবং ভরণ পোষণ, ছেলের দায়িত্ব ইত্যাদি মৌলিক সমস্যার সমাধান হওয়ার প্রয়োজনও ছিল। কিন্তু এদেশে ন্যায়িক মামলা যতদিন আদালতের মুখোপেক্ষী থাকে ততদিন তার সমাধান হয় না। অভিযুক্তরা মরে যায়, বিচার প্রার্থীর ইন্তেকাল হয়ে যায়, কিন্তু ন্যায় বিচার উজ্জ্ব থাকে তো থাকেই। বিচার বলে কথা, তার সাক্ষ্য প্রমাণ, তার সত্য মিথ্যা, তার যুক্তি প্রতিযুক্তির চাপানোতর চটজলদি হয় কি করে? তা একদিন ঢালিদের আইনজীবী মিজানুর রহমান সাহেবের অনুরোধ ক্রমে অবিনাশের বাড়িতে আলোচনা সভা বসল। মিজানুর সাহেব অবিনাশের বন্ধু না হলেও অপরিচিত নন। দুজনের মধ্যে স্বাভাবিক প্রীতি ও সম্মানের সম্পর্ক আছে। তার অনুরোধ অবিনাশ ফেলতে পারেননি। এই বৈঠকে যে মোকদ্দমা আদালতের বাইরে মিটিয়ে ফেলার প্রস্তাব থাকবে তা অবিনাশ সাহেব, রঞ্জন এবং এ পক্ষের আইনজীবী সাইফুল বারী অনুমান করেছিলেন। অবিনাশের ঘরে আলোচনা শুরু হলো। উপস্থিত ছিল নিপা, নিতা আর ছিলেন ওই কয়েকজন। মিজানুর সাহেব সাইফুল বাড়ির চেয়ে বয়সে খানিক বড়ই হবেন। খ্যাতি ও সাফল্যের নিরিখে সমমর্যাদার। মিজানুর কেতাদুরস্ত ঠাঁটবাট মেনে চলা ব্যক্তি, সাইফুল বাড়ির পারিপট্য একটু কম। অবিনাশ এবং রঞ্জনের দলেই তাকে মানায় ভালো। মিজানুর বললেন, ডাক্তার সাহেব, আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, পেশাগত কারণে আমি আপনাদের বিরোধী পক্ষ হয়েছি। পেশার প্রতি দায়বদ্ধতার জন্যই আমাকে জান দিয়ে লড়তে হবে, প্রমাণ করতে হবে আমার মুৎসুদ্দি বা মক্কেল যাই বলুন নির্দোষ। আমার নামের অর্থ জানেন তো? আল্লাহর তুলাদণ্ড। সাইফ বললেন, আর আমার নামের অর্থ ভুলে যাচ্ছেন কেন মিজানুর সাহেব? আল্লাহর তরবারি। অভিযুক্তের অপরাধ প্রমাণ করতে আমিও বদ্ধপরিকর। ভুলে যাবেন না, এখানে অন্যায়ের শিকার একটি 14-15 বছরের মেয়ে। এই মামলাটা তার সারা জীবনের ব্যাপার। সেই জন্যেই আমি এসেছি। ভাববেন না সাইফ ভাই, আমি আমার মক্কেলের অনুরোধে কাজ করছি। আমি করছি আমার হৃদয়ের তাগিদে, ডাক্তার সাহেবের সম্মান ও শান্তির কথা ভেবে। দেখুন, এই মামলা আমি 10-15 বছর টানতে পারি। যত টানবো আমার তত লাভ। কিন্তু ওই মেয়েটার কি হবে ভেবে দেখেছেন? অত দূর টানতে পারবেন না আপনি মিজানুর সাহেব। আমরা কিন্তু চুপ করে বসে দেখব না। তা তো ঠিকই। তিনি নিপাকে উদ্দেশ্য করে বললেন, কিছু যদি মনে না করো মা, একটা প্রশ্ন করি। তুমি কি একেবারেই ফিরে যেতে চাও না? না। তারা যদি ভুল স্বীকার করে তাহলেও না? তারা যা করেছে তা ভুল নয়, অমানুষতা, সেটাই তাদের চরিত্র। ঠিক আছে মা, ঠিক আছে। আমি যা বলতে চাই তা হলো, আপনারা সবাই জানেন আদালত কি জায়গা। সাইফ ভাইয়ের প্রতি সম্মান জানিয়েই বলি, অভিযোগ প্রমাণ করা কিন্তু সহজ হবে না। দিনের পর দিন হাজিরা দিতে দিতে, হাজার প্রশ্নের উত্তর দিতে দিতে নিপা মায়ের জীবনটা শেষ হয়ে যাবে। কী বা বয়স তার? নতুন জীবন শুরু করার মতো ভবিষ্যৎ সামনে পড়ে আছে। একটা ভুলের বোঝা সারা জীবন টানবে কেন? তার চেয়ে নিজেদের মধ্যে মিটিয়ে নিলে মঙ্গল। নিজেদের মধ্যে মেটানো মানে কি? আমি ও বাড়ি ফিরে যাব না, আর ছেলেও দেব না। নিতা বলে উঠল, নিজেদের মধ্যে মিটিয়ে নেব? ওই লোকগুলোর কোনো শাস্তি হবে না? জানেন তারা এর আগে একটি পূর্ণগর্ভা মেয়েকে মেরে ফেলেছে? জানেন নিপাকে তারা মারত, খেতে দিত না, পাশবিক অত্যাচার হয়েছে তার প্রতি? তার জন্য দণ্ড পাবে না তারা? আবার একটা মেয়েকে বিয়ে করবে, আবার একজনের জীবন নষ্ট করবে। দাঁড়াও নিতা, দাঁড়াও। রঞ্জন কথা বলে উঠলেন, কাকা, ভেবে দেখুন। মিজানুর সাহেবের যুক্তি কিন্তু ফেলনা নয়। শোনো নিতা, সব কিছু আবেগ দিয়ে বিচার করলে চলে না। তুমি যুক্তিবাদী মেয়ে, একটু ভেবে দেখো। আপনি এই কথা বলছেন রঞ্জন? বলছি, সব যুদ্ধের পথ একরকম হয় না। ঠিকই, রঞ্জন ঠিকই বলছে। আপনি কি প্রস্তাব দিচ্ছেন মিজানুর সাহেব? আমি বলছি অর্থদণ্ডের কথা। নিপার প্রতি যে অত্যাচার হয়েছে
কোনো মূল্যেই তা শোধ হয় না, কিন্তু তার ও তার ছেলের অন্তত 18 বছর বয়স পর্যন্ত ভরণ পোষণ নিরাপত্তার আর্থিক অঙ্ক আপনাদের স্থির করতে হবে। সাহেব ভাইয়ের সঙ্গে বসে আপনারা তা ঠিক করুন। টাকা পেলে মামলা তুলে নিন, আর নিপা নতুন করে জীবন শুরু করুক। ঠিক আছে, আমরা আমরা ভেবে দেখি। আমার মেয়ে এবং দৌহিত্রের ভার নেবার ক্ষমতা আমার আছে। টাকাটা বড় কথা নয়, বড় হলো নিপার ভবিষ্যৎ। সত্যি তো, মামলা দীর্ঘ সময় ধরে চললে নিপার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে। কেই বা তাকে সঙ্গ দেবে? আমাদের সকলের নিজস্ব কাজ আছে, ব্যস্ততা আছে। রঞ্জন এমনিতেই আমাদের বহু দায়িত্ব কাঁধে নিয়েছে। আপনাকে ধন্যবাদ মিজানুর সাহেব, আপনি আমার বন্ধুর কাজ করলেন। পরে সাইফুল বাড়িও স্বীকার করলেন মিজানুর রহমানের কথা কতখানি সত্যি। নিপার মতামত চাওয়া হয়েছিল। সে বলল, তোমরা যা ভালো বোঝো, রঞ্জন ভাই যা বলেন আমার আপত্তি নেই। টাকা পাওয়া যাবে শুনে সে লুব্ধ হয়েছিল বটে। অনেক টাকা পেলে সোনার গয়না কেনার শখ তার, প্রচুর গয়না, চাতকি ঢালির মতো। সরোজের দেওয়া সেই ভারী সোনার হারখানি সে তুলে রেখেছে, মাঝে মাঝে দেখে। সেই রাত্রির কথা তার মনে পড়ে যায় তখন, যে রাতে সে ধর্ষিত হয়েছিল। অতঃপর এই হার সে লাভ করেছিল। এই অলংকার ফিরিয়ে দিলেই সে ভালো করত, কিন্তু পারেনি। যুক্তি হিসেবে ভেবেছে তার মায়ের হারখানিও রয়ে গিয়েছে চাতকি ঢালির কাছে। হারের বিনিময়ে সে হার পেয়েছে। এই হারের সঙ্গে শুধু ধর্ষণের স্মৃতি নেই, মনে পড়ে যায় আরও কিছু। সেই রাত্রে সরোজ নিপার সম্মতি না নিয়ে জবরদস্তি করেছিল। নিপা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সে অসম্মানিত বোধ করেছিল, কিন্তু সরোজের যৌনবিলাসের মধ্যে যে কমনীয়তা ছিল তার স্বাদ কিন্তু নিপা ভুলতে পারেনি। তেমন শরীরী আকাঙ্ক্ষায় সে মনে মনে ভারী অস্থির হয়ে রইল। এই সংক্রান্ত অতি প্রচলিত এবং প্রাচীন প্রবাদ আছে, বাঘ মানুষের রক্তের স্বাদ পেয়েছে। নির্মম যৌনতার সুখে নিপার শরীর অভ্যস্ত হয়ে উঠেছিল। আবার এক রাত্রি মাত্র হলেও তাঁত বোনার মতোই সযতন ও কোমল যৌনক্রিয়ার অভিজ্ঞতাও সে লাভ করেছিল। মন বিরূপ থাকলেও শরীর সক্রিয় হয়ে উঠতে পারে, এ এক অত্যাশ্চর্য ক্ষমতা যৌনতার। অবিনাশ, রেবা এবং রঞ্জন টাকা নেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। এও কি একরকম করুণা ভিক্ষা নয়? যারা সমাদর করেনি, সম্মান দেয়নি, তাদের অর্থে জীবনযাপন কি আত্মসম্মানবোধের পরিপন্থী নয়? নিপা তো জলে পড়েনি, সে অসহায় নয়। সে বরং আবার লেখাপড়া করুক, আত্মনির্ভরশীল হোক। নিতা প্রশ্ন করল, মামলা চলবে কি চলবে না? মামলা চালালে জটিলতাগুলি রয়েই যাচ্ছে। তাহলে কি মামলা তুলে নেওয়া হবে? টাকাও নেওয়া হবে না? এতগুলি অন্যায়ের কোনো শাস্তি ওরা পাবে না? না, সেটাও তো হতে দেওয়া যায় না। তাহলে শোনো, এটা নিপা ও তার ছেলের হকের টাকা, করুণা ভিক্ষা নয়। পরিবারের সম্মান ও নিরাপত্তা রক্ষা একটা দায়িত্বের মধ্যে পড়ে, আর মনোজ ঢালি সেই দায়িত্ব পালন করেনি। সেই মূল্য তো তাকে চুকিয়ে দিতে হবে। আর তোমরা প্রকারান্তরে তোমরাও কি নিপাকে পরমুখাপেক্ষী হতে বাধ্য করছো না? তোমরা বা আমি তার পর নই, কিন্তু নিপার এখন স্বতন্ত্র সত্তা হয়েছে, তার নিজস্ব পরিবার সৃষ্টি হয়েছে। সে কেন প্রতিটি প্রয়োজনের জন্য তোমাদের কাছে হাত পাতবে? তাতে কি তার সম্মান থাকে? আর কদিনেই সে আইনত প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। তখন ছেলে নিয়ে বাবা মায়ের ঘরে তার থাকতে ইচ্ছে নাও করতে পারে, তোমরাও তাকে বাধ্য করতে পারো না। নীলার যদি বাপ মায়ের ওপর নির্ভর করলে অসম্মান না হয়, তোদেরও যদি না হয়ে থাকে, তার কেন হবে? হবে, কারণ তার জীবনের গতি আর স্বাভাবিক নেই বাবা। তার ফয়সালাও অন্যভাবে হবে। রঞ্জনী তো বললেন, সব যুদ্ধের পন্থা একরকম হয় না। অর্থাৎ অর্থমূল্য দিয়ে তারা আইনের দণ্ড ক্রয় করল। সে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন। আমি অনেক ভেবে দেখেছি রঞ্জন, নিপা হঠকারিতা করে দুর্ভোগে পড়েছে। তার নিজের পা শক্ত হয়নি, কোলে ছেলে এসে গেছে।
এই মুহূর্তে তার সবচেয়ে বড় প্রয়োজন অর্থ, আর্থিক নিরাপত্তা, যাতে সে স্বাধীন জীবন নির্বাচন করতে পারে। শেষ পর্যন্ত অর্থদণ্ড সাব্যস্ত হলো। বহু অঙ্ক কষে সাইফুল বাড়ি 25 লক্ষ টাকা দাবি করলেন। দর কষাকষি চলতে লাগলো, চলতেই লাগলো। দিনের পর দিন যায়, মাসের পর মাস। নিপা ভাবে 25 লক্ষ টাকা, সে তো অনেক, নাকি অনেক নয়। এই টাকা পেলে সে গয়না তো কিনবেই, ছেলের ভবিষ্যতের জন্য ব্যাংকেও রাখবে, নাকি নাকি একটা ব্যবসা করবে সে। কিসের ব্যবসা? তাঁতের শাড়ির। আস্তে আস্তে তার অনেক টাকা হবে, নিজের তাঁত কারখানা হবে, 20 জন কর্মচারী রাখবে সে। সকলে ভেবেছিল যেহেতু তারই কারণে এবার এই দশা, সেহেতু বিবেকের তাড়নায় নিপা মায়ের সেবা শুশ্রূষায় আত্মনিয়োগ করবে। কিন্তু নিপা তো ছেলে নিয়েই ব্যস্ত রইল সারাক্ষণ। ছেলে ঘুমোলে রেবার পাশে শুইয়ে দিয়ে টিভি চালিয়ে দেয়। আগে এ ঘরে এ বস্তু ছিল না, রেবা শয্যাশায়ী হয়ে পড়ায় তার বিনোদনার্থে এটি আনিত হয়। বড়দি নিতার আমেরিকা গমনের দিন স্থির হয়ে গেলে একদিন সে নিপার মুখোমুখি হলো। নিপা ছেলেকে খাওয়াচ্ছিল। স্তন্য ছাড়াও এখন ঔষধ সংস্থার উৎপাদিত শিশু খাদ্য তাকে দেওয়া হচ্ছে। নিতাও প্রাতরাশ সারছিল, দুধে সেদ্ধ ওটস, কলা। সে বলল, মোসাম্মদ আসিফা তাহসিনের সঙ্গে দেখা হলো, তোদের প্রধান শিক্ষিকা। তোর কথা জিজ্ঞেস করছিলেন। আমার কথা কি? এই কেমন আছিস, কি করছিস, বিদ্যালয়ে আবার যেতে চাস কিনা। তিনি বলছিলেন মাত্র 2 বছর পিছিয়ে আছে, তাতে কি, নিয়মিত না এলেও শুধু পরীক্ষাগুলো দিক। আমারও মনে হয় তোর কিছু করা দরকার নিপা। নীলা এখনো তেজেন মাস্টারের কাছে গান শিখছে, তুই বসিস না কেন? ভালো লাগে না। যত নিষ্ক্রিয় থাকবি অবসাদ তত ঘিরে ধরবে। তোর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিস? করেছিলাম, সবাই পড়া নিয়ে ব্যস্ত, সবার পরীক্ষা। তুইও আবার শুরু কর, হাসমাত সাহেবের কাছে যা। ইচ্ছা করে না। নিপা স্বনির্ভর হওয়া মানুষের কর্তব্য। সাদেক চাচাকে দেখ, রঞ্জন, তার বাবা যা রেখে গিয়েছেন, মা ছেলের তো চলে যায়। দিদিরা কেউ ডলার পাঠায়, কেউ টাকা পাঠায়, তবু তিনি জীবন বীমায় কাজ করছেন। ছোট চাকরি, স্বল্প বেতন, কিন্তু স্বাধীন উপার্জন। নিপা দেখল নিতা তার স্বভাব বিরুদ্ধভাবে প্রসঙ্গান্তরে চলে যাচ্ছে। রঞ্জন ভাইয়ের সম্পর্কে বলতে বলতে তার চোখ দুটি স্বপ্নালু হয়ে উঠছে, থামতেই চাইছে না। যেন বর্দি নিতা, চিকিৎসক ও সমাজসেবিকা, রঞ্জন ভাইয়ের স্তুতিস্তব শোনাতেই চায় আসলে, একটুও বিরতি না নিয়ে। নিপার কিরকম ঈর্ষা হতে লাগলো। এত প্রশংসার কি আছে? রঞ্জন ভাই সাধু সন্ন্যাসী, দরবেশ, ফেরেস্তা, এ কথা কে না জানে। কিন্তু কত দূর সন্ন্যাসী, কত দূর দরবেশ রঞ্জন ভাই? আমার মনে হয় তোর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা উচিত। ব্যক্তিগত জীবন নয়, তার বাইরের কোনো কাজ। এমন কোনো তাগিদ নিপা অনুভব করছিল না। রাতে ভারী অসহ্য লাগে, দিনেও এক এক সময় পাগল পাগল। তা বাদে সে বেশ আছে। ছেলে অনেকখানি সময় কেড়ে নেয়, আর কি চাই। তবু সে নিতার কথার বিরুদ্ধে গেল না। নিতাকে সে আগের মতোই ভয় পায়, সমীহ করে। তদুপরি নিতা তার জন্যে অনেক করছে। বিশেষত বড়দির জোরেই সে 25 লক্ষ টাকা পেতে যাচ্ছে। 25 না পাক, 20 পাবে, একেবারে নিজের টাকা। তোমার কি ইচ্ছা বড়দি? তুমি যা বলবে। আমি ভাবছি তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করাতে চাই না তোকে দিয়ে। তবে আমার মনে হয় ইংরেজিতে তুই ভালো ছিলি, সেটাই ধরে এগোনো যেতে পারে। পরে ইচ্ছা হলে লেখাপড়া করবি। কিভাবে এগোবো? ইংলিশে কথা বলার পাঠ্যক্রমে ভর্তি হয়ে যা, কয়েক মাসের কোর্স। আমাদের সেবা এখন একটি আমেরিকান প্রতিষ্ঠানের অনুদান পাচ্ছে। তাদের লোকেরা প্রায় সরেজমিন কাজ দেখতে আসে, আমাদের চাহিদা বা অসুবিধার বিষয়গুলো সম্যক বোঝার চেষ্টা করে। তাছাড়া মনে কর অনেক আগে বিদেশে গিয়েছিল, প্রবাসী, তাদের পরবর্তী প্রজন্ম বাংলা ভাষাটা জানে না, অথচ এই দেশের জন্য কিছু করতে চায়। তাদের সঙ্গে কথা বলা,
মানে ইংলিশে কথা বলতে পারলে এই কাজটা তুই করতে পারবি। তাদের বোঝানো, কত কি জানবি বুঝবি, ভালো লাগবে। আর সেবা তোকে সামান্য বেতনও দেবে। তাই? চাকরি? তোর নিজের উপার্জন, যতটুকুই হোক। কিন্তু জয়, আমি বেরোলে ওকে কে দেখবে? সেটা কোনো ব্যাপার নাকি? লীলা মাসি আছে, মা আছে। মা? হ্যাঁ, মা তো এখন অনেক ভালো। তুই তো দেখিসনি কি দশা হয়েছিল। যাকে আমাদের ঘরদোর মোছে, বাসন মাজে, কি যেন নাম মেয়েটার, মাইমুনা। ও হাসপাতালে আয়া কাজের জন্যে আমাকে ধরেছে। জয়ের জন্যে ওকে রেখে নিলেই হলো। ও হ্যাঁ, তারা প্রথম কিস্তি হিসেবে কাল পরশুই 5 লক্ষ দিয়ে দিচ্ছে। বাকিটা দেখা যাক। পুরো টাকা না পাওয়া পর্যন্ত আমরাও মামলা জারি রাখবো। মুশকিল হলো আমি থাকছি না। কিরে, কি ভাবছিস? দেখ, নির্বোধের মতো সময় নষ্ট করিস না। ঠিক আছে, শিখবো। বেশ, আমেরিকা যাবার আগে তোকে টাকা দিয়ে দেবো, গিয়ে ভর্তি হয়ে আসবি। 5 লক্ষ। 1 2 3 4 5 লক্ষ। 5 লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে সে। বাকিটা বাকিটা কবে আসবে? অনেক টাকা ঢালিদের, কিন্তু থাকতো যেন কাঙালের মতো। ঘুপচি ঘর, সামান্য আসবাব, পুরনো শাড়ি কেটে পর্দা, ছেঁড়া জাঙ্গিয়ার পাপোশ, কুসংস্কারে ঠাসা, ছেঁড়া তেনা ন্যাকড়ার সংসার। নিপা ওভাবে থাকবে না। সে থাকবে রানীর মতো। দামি গাড়ি, বড় বাড়ি, অনেক কর্মচারী, মহামূল্য পোশাক, সুন্দর সুন্দর মূর্তি আর ছবিতে সাজানো বাড়ি। হিরে বসানো গয়না পরে সিনেমার নায়িকার মতো সে গাড়ি থেকে নামবে। পুনরায় স্বপ্ন ও চলচ্চিত্রের মিশ্রিত জগতে সে ঘোরাফেরা করছিল। তখন নিতা বলল, তুই তো এখনো প্রাপ্তবয়স্ক না। হ্যাঁ, আরও প্রায় 3 বছর কোনো অভিভাবকের হেফাজতে সব থাকবে। বাবা আমাদের সবারই অভিভাবক, কিন্তু ওই টাকা বাবা ছোঁবে না। তাই তোর নামে তহবিল খোলা হবে, কিন্তু আপাতত আমার সই ছাড়া তুই টাকা তুলতে পারবি না। তাতে কিছু অসুবিধা হবে না। আমি 2 বছরের জন্য ব্যাংকে স্থায়ী নির্দেশ দিয়ে যাব, যাতে প্রত্যেক মাসে সুদ বাবদ যে টাকা উঠবে তুই পেয়ে যাস। ওতে তোর ভালোই চলে যাবে। নিপার স্বপ্ন দেখার উৎসাহ নিভে গিয়েছিল। ইচ্ছামতো খরচ এখনই সে করতে পারছে না। সে কোনো বিরক্তি বা ক্ষোভ প্রকাশ করল না। মুখে বলল, আচ্ছা। মনে মনে ভাবল, ঠিক আছে, তারই তো টাকা, একদিন তারই হবে। মাইমুনার সঙ্গে কথা বলে মাসোহারার বন্দোবস্ত করে সে ইংলিশ বলার পাঠক্রমে ভর্তি হয়ে গেল। সেখানে শেখর নামে একজন শিক্ষক। তার প্রেমে পড়ল। শেখরের লম্বা চওড়া সুগঠিত চেহারা, গভীর স্বর, দারুণ ইংলিশ জ্ঞান এবং উচ্চারণ। একটু আধটু অভিনয় করে। ইতিমধ্যে 2টি চলচ্চিত্রে সে নায়ক তাপস কুমার এবং নায়ক ওয়াসিম ইকবালের বন্ধু হিসেবে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে। ফিল্ম দুটি এখনও প্রকাশের অপেক্ষায় আছে। নিপাও শেখরকে প্রশ্রয় দেওয়া শুরু করল। যখন সে মনোজকে ভালোবেসেছিল তখন তার বয়স 13। অনভিজ্ঞ ছিল, দায়হীন ছিল। প্রেমের জন্য সর্বস্ব ছাড়তে সে রাজি ছিল এবং ফিল্মে শোনা এ ধরনের কথা সে অন্তরে বিশ্বাস করত। অনভিজ্ঞতার সারল্য তার আর নেই, কিন্তু তার মুখে, হাসিতে, পোশাকের পারিপাট্যে, সাজের বাহারে তার নিপীড়িত জীবনের কোনো ছায়া ছিল না। যে জানে না সে অনুমান করতেও পারবে না ইতিমধ্যে এই মেয়েটির দোজখ দর্শন হয়ে গিয়েছে। শেখরের প্রেম সে উপভোগ করতে লাগলো। ন্যায় অন্যায় ভালো মন্দ নিয়ে ভাববার অবস্থা তার ছিল না, কারণ একজন পুরুষ পাবার জন্য তার শরীর মন সতৃষ্ণ। অতি দ্রুত তারা শারীরিক সম্পর্কে অভ্যস্ত হয়ে পড়ল। শেখর নিপাকে গর্ভনিরোধক বড়ি খাওয়ার পরামর্শ দিয়েছিল। তার বাসস্থানে নিশ্চিত নিরুপদ্রব সঙ্গমের মধ্যে দিয়ে নিপা যৌন সুখের পরম পুলক আস্বাদন করতে লাগল এবং ধীরে ধীরে কামমোহিত হতে হতে আবার সে পৌঁছল প্রেমের তুঙ্গ দশায়, যখন সে ছেলে কোলে নিয়ে কি তাকে ঘুম পাড়াতে পাড়াতেও শুধুমাত্র শেখরের কথাই ভাবতে লাগলো। তার মনে হতে লাগলো শেখরকে ছাড়া সে বাঁচবে না।
তার পাঠক্রম শেষ হয়ে এসেছিল। একদিন নিপা বলল, এরপর কি এরপর? আমি একটা কাজে যোগ দেব। তোমার সঙ্গে তো রোজ দেখা হওয়া বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে কেন? তোমাকে তো আমি চিরকালের জন্য বন্দি করার কথা ভাবছি। বিয়ে? তোমাকে অন্য কারো বউ হতে দেখলে আমি পাগল হয়ে যাব। তোমার বয়স কম, এক্ষুনি চাকরি করতে যাচ্ছ কেন? আরও পড়াশুনো করো। ইংলিশ তো বেশ ভালো বলতে শিখেছো তুমি। এবার ফ্রেঞ্চ শিখতে পারো, স্প্যানিশ শিখতে পারো। শেখর, তুমি কি সত্যিই আমায় ভালোবাসো? কেন তুমি বুঝতে পারো না? আমার সব কথা জেনেও তুমি আমায় ভালোবাসতে পারবে? কি কথা? অন্য প্রেমিক ছিল তাই তো? তা তোমার মতো সুন্দরীদের প্রেমিক থাকাই স্বাভাবিক। শেখর, আমার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আমার একটি ছেলে আছে। অসম্ভব। কি বলছো তুমি? আমাকে পরীক্ষা করছো নাকি? না শেখর, একদম সত্যি। নিপা তার বৃত্তান্ত শেখরকে বলতে শুরু করলো। কাঠ হয়ে বসে শুনল শেখর। বলতে বলতে নিপা কাঁদছিল। শেখর কিন্তু তার চোখের জল মুছিয়ে দিল না। ধরা গলায় বলল, ভেবেছিলাম আমি তোমার জীবনে প্রথম। কি পোকা আমি! তুমি কত অনায়াস শরীরের ব্যাপারে। সত্যি আমার বোঝা উচিত ছিল। শেখর নিপাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে লাগলো। নিপা অস্থির হয়ে উঠল। কষ্টে তার বুক ফেটে যেতে লাগলো, কিন্তু কাউকে বলতে পারল না। শেখর সেদিন বলেছিল, আগে জানাওনি কেন নিপা? এত দূর এগোতাম না। নিপার ইচ্ছে হয়েছিল বড়দি নিতার মতো সেও শেখরকে বলে ওঠে নির্বোধ। আগে জানাওনি মানে? কত আগে? কোন আগে? নরনারীর আকর্ষণে একটি সম্পর্ক যখন গড়ে উঠতে থাকে, তখন কি সেই প্রকৃষ্ট সময় দুঃখ বেদনার কথা, জটিলতার কথা বলা যায়? কোনো তত্ত্ব আছে? শিক্ষা প্রতিষ্ঠানে আসার শেষ দিনে শংসাপত্র বিতরণের পর শেখর নিপাকে ডাকল। একটু কথা বলতে পারি? নিপা সম্মত হল। সেদিন শেখর তাকে নিজস্ব বাসস্থানে নিয়ে গেল না। তারা একটি কফি বিপণীতে বসল। আমি চলে যাচ্ছি। যাবার আগে কয়েকটি কথা বলে যেতে চাই। কোথায়? কোথায় চলে যাচ্ছ? তুমি আমার ওপর রেগে আছো তাই না? কষ্ট দিচ্ছ আমাকে। আমিও তো কষ্ট পাচ্ছি। আমি আমেরিকায় চলে যাচ্ছি। আবেদন জমা দিয়েছিলাম, লটারিতে নাম উঠেছে। ভাবলাম কপালে যখন লেগেছে চলে যাই। লটারি মানে? ও তুমি জানো না? তোমার দাদা আছেন বলছিলে ও দেশে। দাদা লটারিতে যায়নি তো, ডাক্তারি পড়তে গিয়েছিল নির্মল ভাই। এখন ও দেশেই প্রতিষ্ঠিত। ও আসলে আমেরিকার সরকার তৃতীয় বিশ্বের দেশ থেকে লোক নিয়ে যায়। জ্ঞানী গুণী বিদ্বান লোকেরা নিজের যোগ্যতায় যেতে পারেন, যেমন তোমার নির্মল ভাই। কিন্তু সাধারণ লোককেও আমেরিকায় প্রবেশাধিকার দেয় তারা ওই লটারির মাধ্যমে। লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে, প্রায় বোধ হয় 50 জন কি 50টা পরিবার, সংখ্যাটা ঠিক জানা নেই। ও আচ্ছা, চাইলে আমিও আবেদন করতে পারি? হ্যাঁ পারো। ওখানে কি চাকরি পেয়ে গিয়েছো? না, ওখানে কাজের অনুমোদন সংগ্রহ করতে হবে। তারপর যাগে সে নিয়ে ভাবি না। চেনা একজনের বাসায় উঠবো নিউ জার্সিতে। তারপর যে কাজ পাই শুরু করে দেব। বহু লোক করে। ডলারে রোজগার করে দেশে আনতে পারলে অন্তত 40 গুণ বেড়ে যায়। তারপর গ্রিন কার্ড পেয়ে গেলে নিশ্চিন্ত। গ্রিন কার্ড জানো তো? জানি। তারপর সিটিজেনশিপ।
পরীক্ষা দিয়ে নাগরিকত্ব অর্জন করতে হয়, তাই তো? বেশ কয়েক বছর গ্রিন কার্ড হোল্ডার থাকার পর। তাহলে তোমার অভিনয় জগৎ, ফিল্মের লাইনে অত টাকা, অত খ্যাতি সব ছেড়ে চলে যাবে? ধুর, খ্যাতি টাকা এসব কজন পায়? ফিল্মের লাইনের মতো ছ্যাঁচড়া জগৎ আর হয় নাকি? যার কপালে লেগে যায় তার আর ভাবতে হয় না। বেশিরভাগই তো 2 টাকার শিল্পী। তাহলে এই খবর দেবার জন্য তুমি আমাকে ডেকেছো? না, আসলে আমি বলতে চাইছিলাম যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু কিন্তু না, দেখো, তোমার বিয়েটা কিছু না, কিন্তু ছেলে, মানে তোমার ছেলে আছে। আমি মাকে কিছুতেই রাজি করাতে পারতাম না। আমাকে ক্ষমা করো। কি করব শেখর, আমাকে তো ছেলে নিয়েই থাকতে হবে। ছেলেকে ছাড়া বাঁচবো কি করে? আমার সাহস হলো না, কিন্তু দোয়া করি এরকম মানুষ তুমি নিশ্চয়ই পেয়ে যাবে, যে তোমার সঙ্গে সঙ্গে তোমার ছেলেকেও ভালোবেসে গ্রহণ করবে। শুধু মেনে নেওয়া নয়, আমার এই কথাটা মনে রেখো। তাদের কথা ফুরিয়ে গেল, সম্পর্কও রইল না। সম্পর্ক তো এমনই, জন্মায় মরে যায়। কোনো কোনো সম্পর্ক কেবল ভ্রান্তিবশত সম্পর্ক মনে হয়, গাঢ়তর টান কিছু থাকে না। কিছুদিনের মধ্যে শেখরের কষ্ট নিপার মন থেকে মুছে গেল, কারণ নিপার আবার নতুন করে প্রকৃত প্রেম হয়নি। কিন্তু তার শরীরের আকাঙ্ক্ষা নিবৃত্ত হলো না। শেখরের সঙ্গে তার সম্পর্কের পরিণতি তাকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। সেবায় কাজ করতে গিয়ে তার প্রতি আগ্রহী বা মুগ্ধ যুবকদের কোনো না কোনো অছিলায় সে ছেলের কথা প্রথমেই শুনিয়ে দিতে লাগল। যাই, তারা আছে, ছেলে আমার পথ চেয়ে বসে থাকবে, কিংবা আমার ছেলে আজকাল বেগুন ভাজা খায় আর দিনরাত কাক তাড়িয়ে বেড়াচ্ছে। ছেলের প্রসঙ্গ জাদু ছাঁকনির মতো যুবদলের মুগ্ধতার রস ছেঁকে কেবল ছিবড়েটুকু অপ্রিয় বাস্তব হিসেবে রেখে যায়। তার মজাও লাগে, হতাশও লাগে। তার সঙ্গে সঙ্গে ছেলেকেও ভালোবেসে গ্রহণ করবে এমন একজনও নেই। সে ভাবত রূপ দিয়ে সে বিশ্ব জয় করতে পারে। আর কি চাই? নিজেকে নিজেই আজকাল নির্বোধ বলে তিরস্কার করে সে। তার সব শেষ হয়ে গেল, সব ফুরিয়ে গেল। অঙ্গে কেবল ক্ষুধার হাহাকার। সেবা থেকে যখন ফেরে মাঝে মাঝেই দেখতে পায় ছোট্ট জয়ের সঙ্গে প্রাণ খোলা হাসি ভরিয়ে খেলছেন রঞ্জন ভাই। কোনোদিন সাদেক থাকে সঙ্গে। রেবার অসুস্থতা এই বাড়িকে প্রাণহীন করে রেখেছিল। ঘরের সেই শ্রী ছিল না, বাগানের উজ্জ্বলতা ছিল না। সবাই সব কাজ করে চলেছিল যান্ত্রিক অভ্যেসের গতানুগতিকতায়। এখন রেবা সুস্থ হয়ে উঠছেন। রঞ্জন ভাই যেন সত্যিই ফেরেস্তার মতো রেবার হাত ধরে নিয়ে যাচ্ছেন অসুস্থতা থেকে সুস্থতায়। এর মধ্যে নির্মল এসেছিল। নিতা আর সে আলোচনা করে রেবাকে চিকিৎসার্থে আমেরিকায় নিয়ে যাওয়া স্থির করেছিল। নিতা আছে মেরিল্যান্ডে, নির্মলের বাস সিনসিনাটিতে। তাতে অসুবিধা নেই কিছু। রেবা নিতার কাছে থাকবেন আপাতত 6 মাস, প্রয়োজন হলে আরও বেশি দিন। এছাড়া নির্মলের আগমনের অন্য কারণও ছিল। আমেরিকার মেয়ে ক্লারা তার সহকর্মী চিকিৎসক, আর নির্মল ক্লারাকে বিবাহ করতে চায়। বিবাহে বাবা মায়ের অনুমতি এবং উপস্থিতি সে প্রার্থনা করল। অনুমতি পাবে সে জানত, কিন্তু অবিনাশের পক্ষে যাওয়া সম্ভব নয় হাজারো কারণে। অতএব রেবাকে নিয়ে চলে গিয়েছিল নির্মল। যেহেতু রেবার সঙ্গে তার বাপের বাড়ির কোনো সম্পর্ক ছিল না, মাঝে মধ্যে দেশগাঁয়ের বাড়িতে ছাড়া রেবার জন্য কোথাও যাবার ছিল না। এই বাড়িতে তিনি যেন আলোর মতো, বায়ুর মতো ছিলেন। তার চলে যাওয়ায় সকলেরই বড় খালি খালি লাগতে শুরু করল। সেই জায়গাটুকু যেন ভরিয়ে তুলল জয় একাই। রেবা প্রতিদিন ফোন করেন, অবিনাশের সঙ্গে কথা বলেন, প্রতিদিন জয়ের কথা জিজ্ঞেস করেন। দেখতে দেখতে বর্ষা এসে গেল। এদেশে বর্ষা ভয়ানক, সারা দেশ ডুবিয়ে ভাসিয়ে ছাড়ে। ঝড় ঝঞ্ঝা তছনছ করে দেয় সমুদ্র তীরবর্তী অঞ্চল। অবস্থা এমনই দাঁড়ালো
যে লোকজনকে সরিয়ে বিদ্যালয়ে কলেজে আশ্রয় দিতে হলো। রঞ্জনদের সংগঠন দায়িত্ব ভাগাভাগি করে নিল। কবে সরকারি সাহায্য আসবে তার ভরসায় না থেকে সেবা এবং স্থানীয় সহায়তায় আশ্রিতদের সাহায্য চলতে লাগলো। রঞ্জনের দায়িত্বে 40টি পরিবার। এক অন্যতর নবরূপিণী নিপাকে দেখতে পেলেন রঞ্জন। সে অত্যন্ত নৈপুণ্যে ভাঁড়ার সামাল দিল, রান্নায় সুবন্দোবস্ত ও শৃঙ্খলা রচনা করল। খাবার নষ্ট না হয়, আবার প্রত্যেকে পেট ভরে খেতে পারে এমনভাবে পরিবেশন করালো। লোকে তার প্রশংসা করল। প্রায় 2 সপ্তাহ বস্তিতে নতুন করে বসবাস বহাল না হওয়া পর্যন্ত নিপা এই দায়িত্ব পালন করল প্রতিটি দিন। ঢালিবাড়িতে রোজ 40 জনের রান্না হতো। 14 বছর বয়সে সম্পূর্ণ অনভিজ্ঞ অপরিপক্ক নিপা সেই রান্নার দায়িত্ব নিতে শিখেছিল। তার রান্না প্রশংসা পেত, সে তৃপ্তি বোধ করত। সেই সব দিনের কথা তার মনে পড়তে লাগলো। সিঁড়ির বেড়ায় ভিজে কাপড় মেলে দেওয়া বাড়িটির স্যাঁতসেঁতে গন্ধ, বাতাসে কর্তামায়ের ছড়ি কাটার আওয়াজ, মধু বউ, গোলাপ বউ, বিলু বউ, চিনি বউ, ফুলির মা। গোলাপ বউ নিপাকে ভালোবেসেছিল। আচ্ছা, চিনি বউ কি চিনি চুরি করে খায় আজও? খেয়ে যাবে আজীবন। আর মনোজ, সে কি এখন তবে মধু বউয়ের সঙ্গে শুতে যাচ্ছে আর অভিসম্পাত করছে নিপাকে লভ্যাংশের টাকা থেকে অর্থদণ্ড মেটাতে হচ্ছে বলে? কত বড় মধু বউ মনোজের থেকে। ছি ছি, বয়সে বড় নারীর শরীরে প্রবেশ করতে লজ্জা হলো না মনোজের? এ কোন অভিরুচি এদের? আকাশে মেঘ করেছে, ঝিমঝিম বৃষ্টি ঝরছে, শরৎ আসি আসি করছে। তাদের বাগানে স্থলপদ্মের গাছে কুঁড়ি ধরেছে, এখনো ফুটছে রাশি রাশি গন্ধরাজ। সে দেখল তাদের নিচের বারান্দায় সাক্ষাৎ প্রার্থীদের জন্য পেতে রাখা কেদারায় বসে জয়কে কোলে নিয়ে বৃষ্টির জলে হাত ছুঁয়ে দেবার খেলা খেলছেন রঞ্জন। দৃশ্যটি সে 2 চোখ ভরে দেখতে লাগলো। বৃষ্টি ধরতে পেরে খলখল করে হাসছে জয়, মাথাটা খুশিতে ঝাঁকিয়ে রঞ্জনের গালে চুমু খাচ্ছে। নিপা প্রথমে হাসছিল, আস্তে আস্তে কোন অবুঝ অভিমানে সে কাঁদতে লাগলো। এরকমই এক স্নেহের কোল পাবার কথা ছিল তার ছেলের। পাবে কি সে কোনোদিন কাউকে? বাবা বলে যাকে ডাকতে পারবে, নির্ভর করতে পারবে। রঞ্জন জয়কে ভালোবাসেন। রঞ্জন এক অবিবাহিত পুরুষ। বর্দি নিতা তাকে রঞ্জন ভাই না বলে শুধু রঞ্জন বলে কেন? কেন তার কথা বলতে বলতে উদাসী হয়ে ওঠে? রঞ্জন কেন তার সকল কর্মে নিতার অনুপস্থিতির প্রসঙ্গ তোলেন? এই যে নিপা প্রাণ দিয়ে তার কাজের ভার কাঁধে তুলে নিল, তা কি কিছুই নয়? তার ভারী একা বোধ হতে লাগলো। আকাশে বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে মনে হতে লাগলো এই বাড়িতে সে আসলেই একজন অনাকাঙ্ক্ষিত মানুষ, একটি বোঝা। তার কেউ নেই। এই যে নির্মল ভাই এলো, ভালো করে কথাও বলল না তার সঙ্গে। সব টাকা পাওয়া হয়ে গেলে ছেলেকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে চলে যাবে কি? সে জানলা দিয়ে বারান্দার দৃশ্য দেখছিল। সেদিকে রঞ্জনের চোখ গেল। মনে হলো নিপা যেন দ্রুত চোখ মুছল। সে কি কাঁদছে? রঞ্জনের মন খারাপ হয়ে গেল। এইটুকু মেয়ে, তার জীবনে কত কিছুই না ঘটে গেল। রঞ্জন আস্তে আস্তে দোতলায় নিপার দরজায় দাঁড়িয়ে বললেন, নিপা, একা একা কি করো? নিয়মিত এ বাড়িতে এলেও রেবা এবং অবিনাশের ঘর ছাড়া অন্য কারো ঘরে অবাধে কখনো প্রবেশ করেন না রঞ্জন। তার আহ্বানে সাড়া দিয়ে নিপা বলল, আরে আসেন না রঞ্জন ভাই, আমার তো একলাই জীবন, একলাই থাকতে হয়। রঞ্জন জয়কে নিপার কোলে দিতে দিতে বললেন, তা কেন? কত কি করার আছে। বই পড়ো, গান শোনো, টিভি দেখতেও তো ভালোবাসো তুমি। হ্যাঁ, অনেক কিছুই করার আছে। ওর খাওয়া হয়ে গেছে? মাইমুনা খাইয়ে দিয়ে গেল তো। চোখ ডলছিল, বোধহয় ঘুমোবে। তুমি ঘুম পাড়াও, আমি যাই। বসেন না।
ও এই ঘুমিয়ে পড়লো বলে। বাইরে তো বৃষ্টিও পড়ছে। বাবা ফেরা পর্যন্ত থাকেন? হ্যাঁ, তা থাকতে পারি। বড়দি নেই বলে আপনার খুব মন খারাপ, তাই না? না, সে কত বড় কাজ করতে গেছে, ফেরার দিনও চলে এলো, মন খারাপ হবে কেন? সারাক্ষণ বড়দির কথা বলেন তো, তাই। আমরা অনেক কাজ একসঙ্গে করি তো। আমি যে এবার আপনার সঙ্গে কাজ করলাম, আপনার ভালো লাগেনি না? খুব ভালো। আরে আমি তো তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছি। কবে তুমি এত বড় হয়ে গেলে বলো তো? নিপা ঘুমন্ত ছেলেকে কোল থেকে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, কই, একবারও তো আমার প্রশংসা করলেন না। মনে মনে করেছি। 10 জনে মিলে যে কাজ, তাতে একজনকে প্রশংসা করলে অন্যদের খারাপ লাগে। ও, আমার খারাপ লাগায় আপনার কিছু না? তা কেন? তোমার জন্য আমার কম কষ্ট? একটু আগেই নিচ থেকে মনে হলো তুমি কাঁদছিলে, তাই এলাম। কাঁদছিলে কেন? কান্না ছাড়া কি আছে আমার? আমার তো কেউ নেই। এ বাড়িতে বোঝা হয়ে আছে, সবার দুশ্চিন্তা। কেউ তো আমাকে নিয়ে সুখী না। কেউ তোমাকে বোঝা মনে করে না নিপা। আমার ছেলেটা কাউকে বাবা বলে ডাকতেও পারবে না। পিতৃস্নেহ কি পাবে সে কোনোদিন? আর আমার কি হবে বলুন তো? এ বাড়িতে তো সব ডাক্তার, সবাই নামি, আর আমি কি? মাঝে মাঝে মনে হয় মরে যাই। খুবই অর্থহীন ইচ্ছা, দুর্বলের ভাবনা। আমরা সবাই তোমার পাশে, জয়ের পাশে আছি। তোমার তো সংশয় কিসের? আপনি বড়দিকে ভালোবাসেন? আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তবে হ্যাঁ, বলতে পারো নিতা আমার বিশেষ বন্ধু। আর আমি? আমি কিছু না। এ কি পাগলের মতো কথা বলছো? আরে, নিপা সহসা রঞ্জনের পা জড়িয়ে ধরল। আমাকে আপনার পায়ে আশ্রয় দিন। আমার যে কেউ নেই। লোকে বলে আপনি ফেরেশতা। আপনি আমাকে গ্রহণ করেন না, আমাকে রক্ষা করেন। ওঠো ওঠো নিপা, কি হচ্ছে কি? ওঠো। রঞ্জন নিপাকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরেন। নিপা, আমি অত্যন্ত সাধারণ মানুষ। কোনো বিশেষত্ব নেই বলেই লোকে ভালোবেসে আমাকে নানা কথা বলে। এখন তুমি বিপর্যয়ের মধ্যে আছো, তোমার মন অস্থির, শান্ত হও। আর আমি তো তোমার পাশে আছি, আমরা সবাই আছি। আমাকে ভালোবাসতে পারেন না? আমি যে আর পারি না। নিপা, নিপা রঞ্জনকে প্রবল আলিঙ্গন করে বুকে মুখ ঘষতে লাগলো। রঞ্জনের হাত এনে চেপে ধরল নিজের স্তনে। আমার ছেলে আপনাকেই বাবা বলে জানুক না রঞ্জন ভাই, আর কাউকে আমার প্রয়োজন নেই। আপনাকে পেলে আমি ধন্য হয়ে যাব, বেঁচে যাব। এই প্রথম কোনো নারী শরীর রঞ্জনকে প্রেমালিঙ্গন করছে। এই প্রথম তার হাত স্তন স্পর্শ করছে। এই প্রথম শরীরে শরীর লেগে জ্বলে ওঠা তাপস্রোত অপ্রতিরোধ্যভাবে বয়ে যাচ্ছে রক্তে। তিনি নিপাকে ঠেলে সরিয়ে দিতে পারছেন না, কিন্তু তিনি সম্বিত হারালেন না। নিপা স্তন থেকে হাত সরিয়ে আস্তে আস্তে তাকে বিচ্ছিন্ন করে শয্যায় বসালেন। নিজেও বসলেন মুখোমুখি। নিপা, তুমি আমাকে চেনো। কোনো কিছু খেলার ছলে নেওয়া আমার স্বভাব নয়। তুমি ঠিক কি চাও বলো তো আমার কাছে? আমাকে আশ্রয় দিন, আমার সন্তানকে পিতৃ পরিচয় দিন। আমার বড় কষ্ট, শরীরে মনে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। বড়দি তো অনেক আছে রঞ্জন ভাই, আমার কিচ্ছু নেই। আমাকে আশ্রয় দিন। তুমি ভেবে বলছো? তুমি জানো আমি তোমার চেয়ে 20 বছরের বড়। তাতে কি? আমার ঠাকুরদা ঠাকুমার চেয়ে 21 বছরের বড় ছিলেন। নিপা, আমি ঠিক করেছিলাম বিয়ে করব না, কিন্তু তোমার পরিস্থিতি আমি বুঝতে পারছি। জানবে আমার কোনো সংস্কার নেই, শরীর নিয়েও নয়। আজও আমি কৌমার্য হারাইনি।
কিন্তু আমি মনে করি বিবাহ দুজন নরনারীর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। সমাজ অকারণেই এ নিয়ে জটিলতা সৃষ্টি করে। আজ আমি চলে যাচ্ছি, আমাকে ভাবতে হবে, কারণ তোমার প্রস্তাব আমার পক্ষে কল্পনাতীত। কাল দুপুরে আমি আসব, আরও কিছু কথা বলে নিতে হবে। এ যদি তোমারও হঠকারী সিদ্ধান্ত হয়ে থাকে তবে তুমিও আরও ভাবো নিপা। সেই ঝড়ো ঝড়ো বর্ষার রাতে রোগ জর্জর কৃষকায় রঞ্জন ভিজতে ভিজতে ঘরে ফিরেছিলেন। তার ভিজতে ইচ্ছা করছিল। তার মনের মধ্যে তোলপাড় চলছিল সামুদ্রিক ঝড়ের উত্তাল আছাড়ি পিছাড়ির মতো। তিনি ভাবতে ভাবতে চলেছিলেন। তার বৃদ্ধা মা ছেলে না ফেরা পর্যন্ত জেগে বসে থাকেন প্রতিদিন। এ কি করেছিস তুই? এই রোগা শরীরে এমন ভিজলি, রিক্সা পেলি না? ছাতা ভেঙে গেছে নাকি? কোথাও পড়ে টড়ে যাসনি তো? কালই তোর জ্বর আসবে দেখবি। শিকির মাথা মোচ বাবু, জামা কাপড় ছাড়। রসুন আর কালো জিরে তেলে ফুটিয়ে দিচ্ছি, খেয়ে নে। মা গো, কি হয়েছে বাবু? মা, নিপা আমাকে বিবাহ করতে চায়। কে? নিপা? আর কোনো কথা হলো না। মা তার আঁচল দিয়ে রঞ্জনের মাথা মুছে দিলেন। ঘন চুল থোকা থোকা। মা আঁচলে মুছে নিচ্ছেন রোগ সম্ভাবনা। খেতে খেতে মা বললেন, মেয়েটা অসহায়, তবে বুদ্ধি আছে, তোমাকে নির্বাচন করেছে। মেয়েটা নির্বুদ্ধি মা, আবেগপ্রবণ। আমার না আছে রূপ, না গুণ, না স্বাস্থ্য, এমনকি বিষয় আশয় নেই। তোমার কি আছে তা মেয়ে বুঝেছে। সে জানে তুই না বলতে পারবি না। কি করে না বলি মা? সে আমার শরণাপন্ন, কিন্তু আমি তো কখনো তাকে সেই চোখে দেখিনি। সেও দেখত না যদি তার জীবন বিপর্যস্ত না হতো। একটা কথা বলে রাখি বাবু, তোমাকে সম্যক বোঝার ক্ষমতা কিন্তু তার নেই। জানি না ভাগ্য তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এরপর রঞ্জন ফোন করেছিল নিতাকে। নিপার এই অভাবিত প্রস্তাব শুনে অনেকক্ষণ চুপ করেছিল সে। দুই মহাদেশে, পৃথিবীর দুই প্রান্তে দুটি মানুষ দূরভাষ যন্ত্রে কান চেপে স্তব্ধ হয়েছিল। তারা কি শুনতে পাচ্ছিল পরস্পরের হৃদয়ের শব্দ? সে কি বিচ্ছেদ পেয়ে গিয়েছে? না, পেয়ে যাবে। তাহলে এখনই এই প্রস্তাব? পরে তো মত পাল্টেও যেতে পারে। সে আমাকে শারীরিকভাবে প্রার্থনা করেছে। ও, আপনাদের তাহলে? না নিতা, কিছুই হয়নি। সে চেয়েছিল। নারী কাকে বলে আমি তো জানতাম না। সে আমাকে জড়িয়ে ধরতে আমিও তাড়িত হয়েছিলাম, কিন্তু নিতা, তাকে রক্ষা করতে গেলে সে যা চায় আমাকে দিতে হবে, না হলে সে বিপদগামী হবে। ইংলিশ কোর্স নেবার সময় সে একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল, খুবই ঘনিষ্ঠভাবে। বুঝেছি। সবাই তো একরকম হয় না, তুমি বুঝবে। ভেবেছিলাম আমার সব কাজে আপনাকে পাশে পাবো, নিশ্চিন্ত ছিলাম খুব। আমার ব্যক্তিগত জীবন আমার কাজের থেকে আলাদা তো নয়। আমি তো থাকবো, তোমার সব কাজে পাশে থাকবো, যেমন এখন আছি। নিপার সৌভাগ্য আপনার মতো মানুষকে ঘরের লোক পাবে। আমি তো ঘর সংসার করবো বলেই ভাবিনি। সংসার হলো শৃঙ্খল, শুধু মেয়েদেরই না, পুরুষদেরও। সংসার তো ব্যক্তি স্বাধীনতা হরণ করে। তা কেন নিতা? তোমাদের পরিবারের কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ তো করে না? মাকে কি ধর্ম হারাতে হয়নি? স্বজন ত্যাগ করতে হয়নি? ধর্মান্তরিত হওয়া সত্ত্বেও আমাদের দেশের বাড়িতে মায়ের ছোঁয়া বাঁচিয়ে চলা হতো যতদিন ঠাকুরদা জীবিত ছিলেন। জানি। তবে আমি দেখেছি রঞ্জন, অনেক দেখেছি। বুঝেছি সামাজিক কুসংস্কার ও শৃঙ্খলের বিরুদ্ধে লড়াই করা পারিবারিক জীবনের লড়াইয়ের চেয়ে অনেক সোজা।
ভাবছি দেশে ফিরে আমেরিকার দিনগুলি নাম দিয়ে একটা বই লিখব, বা নিবন্ধ লিখব কোনো কাগজে। খুব ভালো হবে নিতা। আপনাদের দলের খবর কি? খুব ভালো না। দল তো মনে হচ্ছে ভাগ হয়ে যাবে, আর তাহলে এই রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থীরা দুর্বল হয়ে পড়বে। আমি চেষ্টা চালাচ্ছি দলে ভাঙন আটকানোর। আপনাকে অভিনন্দন জানাই রঞ্জন। কিসের জন্য? আসন্ন বিবাহিত জীবনের জন্য। বন্ধু থেকে বোনাই হয়ে যাবেন আপনি। আমি বন্ধুই থাকবো নিতা। তুমি থাকবে না? থাকবো, যে কোনো দিনের জন্য, যে কোনো সময়ের জন্য। 5 বছর লেগেছিল নিপার বিচ্ছেদ পেতে। এখন সে প্রায় 12 লক্ষ টাকার অধিকারিণী। সব দিয়ে থুয়ে খরচ করে এই তার কাছে। তার মেয়ের বয়স এখন 6, ছেলের 12। একটি কেতাদুরস্ত ব্যয়বহুল ইংরেজি মাধ্যম স্কুলে জয় ও তার বোন নীনাকে ভর্তি করে দিয়েছে নিপা। তারও রঞ্জনের বিবাহের 6 মাসের মাথায় রঞ্জনের মায়ের ইন্তেকাল হলো। নিপার সংসার স্বাধীন ও নির্ঝঞ্ঝাট। কিন্তু সে সুখী নয়, কারণ রঞ্জনের উপার্জন তার আকাঙ্ক্ষা চরিতার্থ করার পক্ষে যথেষ্ট নয়। ছেলে মেয়েকে ব্যয়বহুল বিদ্যালয়ে দেওয়ার বিরুদ্ধে ছিলেন রঞ্জন। নিপা বলল, আমার টাকায় আমি এদের পড়াবো, তোমার ভাবনার দরকার নেই, তুমি ভবিষ্যতের কথা ভাবো। তোমার টাকা স্বাধীনভাবে খরচ করার অধিকার তোমার আছে। আর ভবিষ্যতের কথা যদি বলো তো এই বাড়ির জট কাটলেই যা টাকা পাওয়া যাবে তাতে বুড়ো বয়সের জন্য আমাদের আর ভাবতে হবে না। বুড়ো হতে তোমার আর বাকি কি? যেমন তুমি তেমন তোমার এই বাড়ি। কত বছর ধরে শুনে আসছি বাড়ি ভাঙা হবে, টাকা পাওয়া যাবে। এ যেন গাধার নাকে গাজরের থোকা। এরকম জীর্ণ পুরাতন বাসায় থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। মুরদ নেই, দম্ভ আছে 16 আনা। আমাদের বাড়িতেও তুমি থাকবে না। এত লোকের উপকার করে বেড়াচ্ছ, বাড়িতে আজ সে খেয়ে যাচ্ছে, যেন লঙ্গরখানা খুলে বসে আছি। কেউ তো টাকা দেবার নাম করে না। রাজনীতি করে লোকে বড় বাড়ি করে, গাড়ি করে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কক্সবাজার, উট কমান্ড বেড়াতে যায়। আর তুমি কি করো? আমি তো বলেছি নিপা, টাকার পেছনে ছোটা আমার কাজ না। দিদিরা টাকা দিত, সেও আর নাও না। মেজদি তো হাজার হাজার ডলার কামায়, কি হতো নিলে? মা থাকতে তারা মায়ের হাতে দিত। মা তো নেই, আমি নেব কেন? ওই করো তুমি, মহান সেজে থাকো, সমাজসেবা আর দেশোদ্ধার করো। আমার কপালটাই এমন, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। চলো না আমরা সাগরথালি যাই নিপা। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। তোমার মা বাবা নিতা নীলা ওদেরও বলি একসঙ্গে হইচই করে আসি। নিতা গেলে তোমার বেশ ভালো লাগে, তাই না? নিপা, তোমার মন এত কুটিল কেন বলো তো? আমি মেয়ে, অন্য মেয়ের মন বুঝতে আমার অসুবিধে হয় না। তোমাকে দেখলেই বড়দির চোখ একেবারে চকচক করে ওঠে, যেন কাঙালের হাতে সোনার আধুলি। তাহলে তোমার বুড়ো বরের বাজার দর এখনো ভালোই বলো? হ্যাঁ হ্যাঁ, ওইসব বুড়িদের কাছে ভালো না। আমি সাগরথালি যাব না। কেন যাবে না? হংস মাঝে বক যথা আমি, তাই না? তোমরা সব বড় বড় আলোচনা করবে, হাসপাতাল, অনুদান, নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, রাজনীতি, ওষুধের দুর্নীতি, ওই কি সব ফিডেল ক্যাস্ট্রো, আমেরিকার প্রেসিডেন্ট। আচ্ছা, তোমাদের কি একটু সুস্থভাবে বাঁচতে ইচ্ছে করে না? সুস্থভাবে বাঁচা বলতে তুমি কি বোঝো নিপা? বিরাট বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ইচ্ছে মতো কেনাকাটা করব, টাকার ভাবনা থাকবে না। চলো না আমরা আমেরিকা চলে যাই। আমেরিকা? কি করতে? ফর বেটার লিভিং। আমেরিকায় গেলেই আমাদের জীবনের চেয়ে ভালো হয়ে যাবে? কে বললো এই কথা তোমাকে? না, দেশ ছেড়ে আমি কোথাও যাব না নিপা। আমি মুক্তিযুদ্ধের সৈনিক। আরে রাখো তো তোমার মুক্তিযুদ্ধ, এই তো দেশের হাল। আজ এ ওর মাথা কাটছে, কাল সে তাকে জেলে পুড়ছে। তোমাদের দল তো ভেঙে 3 টুকরো, কেউ পোছেও না।
কি পাবে এই দেশে রঞ্জন? কবে তোমার বাড়ির সমস্যা মিটবে সেই আশায় বসে আছো। আমার কথা ভেবে দেখেছো একবার? আমার অন্য ভাই বোনদের অবস্থা দেখো আর আমার দশা দেখো। আর যদি তুমি পট করে মরে যাও, কি হবে আমার? আমি থেকেও তো কিছু হচ্ছে না। আমার জীবন তো শেষ, নিজেই নিজেকে শেষ করেছি। আমেরিকায় গেলে অন্তত ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ তৈরি হয়ে যেত। তুমি এমনভাবে বলছো নিপা, যেন চাইলেই কালই আমরা আমেরিকা চলে যেতে পারি। পারি তো। কিভাবে? আমি লটারি পেয়েছি রঞ্জন। কিসের লটারি? তুমি কি ওই আমেরিকার দূতাবাসে আবেদন করেছিলে নাকি? করেছিলাম। সেখানে আমাদের কত আত্মীয় স্বজন আছে তার তালিকাও দিয়েছিলাম। তার জন্য নাকি আমার কপাল জানি না পেয়ে গিয়েছি। এই দেখো চিঠি। 6 মাসের মধ্যে যেতে হবে। 3 সপ্তাহের মধ্যে জানাতে হবে আমরা যেতে আগ্রহী কিনা। আমাকে কিছুই জানাবার প্রয়োজন বোধ করলে না? এত বড় একটা কাজ করে ফেললে নিপা। ব্যক্তি স্বাধীনতা। তুমি বলো না, বডিও তো বলে। কিন্তু এটা তো পারিবারিক সিদ্ধান্ত হওয়ার কথা, তাই না? হ্যাঁ, তো নেব এবারে আমরা সিদ্ধান্ত। অবশ্য আমি মনস্থির করে ফেলেছি, ছেলে মেয়ে নিয়ে আমি তো যাবই। এই সুযোগ আমি হারাচ্ছি না। তোমার সিদ্ধান্ত তুমি নেবে। রঞ্জন একেবারে নির্বাক হয়ে রইলেন কিছুক্ষণ। নিতা বলেছিল সংসার মানে শৃঙ্খল। এতদিন নিজের সকল কাজ পূর্ববৎ রেখে তিনি সেই শেকলের অস্তিত্ব অপ্রমাণ করছিলেন। সংসার জীবনে তার নিজস্ব আনন্দ কম নেই। তিনি জানেন নিপার মনের মতো স্বামী তিনি নন। নিপা আশ্রয় ও নিরাপত্তা চেয়েছিল, তিনি তা দিয়েছেন। এরপর নিপার চাহিদাগুলির কলেবর বৃদ্ধি পেয়েছে। তিনি তার পূরণের কোনো চেষ্টা করেননি। নিপা বিলাসিনী, বৈষয়িক, সাংসারিক ভোগ সুখ ধন ঐশ্বর্য তার বাসনা। আজ রঞ্জন তার পায়ের শেকলের ভার টের পেতে লাগলেন। নিপাকেও আর সাধারণ মেয়ে বলতে পারছেন কি? সে চিরকাল জেদি, আত্মপরায়ণ। আপন উদ্দেশ্য সিদ্ধির জন্য সে বেপরোয়া হতে পারে। তিনি যদি না যান, নিপা চলে যাবে ছেলে মেয়ে নিয়ে। রঞ্জন কি পারবেন তাদের ছেড়ে থাকতে? নিনা বাবা বলতে পাগল। তার পুতুল পুচকার বর হিসেবেও সে তার বাবাকেই নির্বাচন করে বসে আছে। জয়কে ছাড়াও কি চলবে তার? জয় এখন বয়ঃসন্ধিতে পৌঁছচ্ছে। এই সময় পিতৃসঙ্গ তার প্রয়োজন হবে। সে শান্ত, স্বল্পভাষী। সামান্য 2-4 কথা রঞ্জনের সঙ্গেই তার হয়। বাকি জগতের প্রতি তার এক স্বেচ্ছাকৃত অবজ্ঞা আছে। সে যেন সারাক্ষণ অসার। ও দেশে গিয়ে তুমি কি কাজ করতে পারবে নিপা? আমি বা কি করব? আমি তো ইংলিশ জানি না, মাতৃভাষা ছাড়া কিছুই জানি না। ও দেশে তো আমি অচল। ইংরেজি শেখার এমন কি ব্যাপার? কাজ করার ইচ্ছা থাকলে পৃথিবীর যে কোনো দেশে তা করা যায়। আমার সঙ্গে তোমার মেজদির কথা হয়েছে। তিনি তার বিউটি পার্লারে আমাকে কাজ দেবেন। ও দেশে কারো চাকরির অভাব হয় না রঞ্জন। আমি কাল থেকে সৌন্দর্য চর্চার একটি প্রশিক্ষণ শুরু করছি। ও দেশেও আমাকে প্রথমে কাজ শিখতে হবে। বাবা, এর মধ্যেই মেজদির সঙ্গে এত কথা হয়ে গিয়েছে তোমার? হ্যাঁ, যাবই যখন ব্যবস্থা তো করতে হবে। নির্মল ভাই শুনে খুব খুশি হলো না অবশ্য। বলল বিশেষ যোগ্যতা না থাকলে আমেরিকায় জীবনযাপন খুব সুখের হয় না। তবে মেজদি বললেন ওখানে তো এখানকার মতো ঝি চাকর পাওয়া যায় না, তাই আমাদের দেশের লোকে সবই কঠিন লাগে। পরিশ্রম করলে ভালো টাকায় রোজগার করা যায়, মানে ওই ডলার আর কি। স্কুল পর্যন্ত ছেলে মেয়ের লেখাপড়ার খরচ নেই। চিকিৎসা ক্ষেত্রেও আমরা বিশেষ সুবিধা পাবো। ওহ, আমি দারুণ উত্তেজিত রঞ্জন। কি সুন্দর দেশটা, বিশ্বের সেরা। আমরা সেইখানেই থাকবো। নিপা, তুমি জানো তোমাদের ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি জেদ করো তবে আমাকে ইচ্ছার বিরুদ্ধে যেতেই হবে। শুধু আমি বুঝতে পারছি না সেখানে গিয়ে আমি করবোটা কি। তোমার চেনা জানা লোক আমেরিকায় কম নেই। এতদিন এত লোকের উপকার করেছো, এখন না হয় বিনিময় কিছু চাইবে। সে তুমি আরও ভাবো রঞ্জন। আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না কিন্তু। তুমি আমাকে জোর করতে পারো না নিপা। করছিও না। ও, তোমার জীবনে তাহলে আমার প্রয়োজন ফুরিয়েছে। না না, তুমি আমার সন্তানদের বাবা, তোমাকে কি করে বলি প্রয়োজন নেই। উঠবো তো তোমারই দিদির বাড়ি। রঞ্জন, আমার দিকটাও ভাবো। একটু ভালো থাকতে চাওয়া কি অন্যায় বলো? ছেলে মেয়ের ভালো ভবিষ্যৎ চাওয়া অন্যায়? তাছাড়া তাছাড়া আরও একটা ভয় করে যে আমার। নিপা এবার সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে।
জয় বড় হয়ে যাচ্ছে, সে তো এখনো কিছুই জানে না। তারা যদি মন্ত্রণা দেয়, যদি কেড়ে নেয় তাকে, কি হবে আবার তখন রঞ্জন? কি করবে তুমি বলো? ওদের নাগালের বাইরে নিয়ে যেতে চাই আমি আমার ছেলেকে। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এইটুকু করবে না? এই উপন্যাসের অন্তিম পর্বে আগামীকাল আপনারা শুনবেন। আসলে আমরা তো কেউই রোজগার করছি না, নিপার জমানো সব, আমরা 4 জন লোক। তোমার খুব চাপ হয়ে যাচ্ছে না মেজদি? আমেরিকানরা ভাবতেই পারে না কেউ কারো বাড়িতে সপরিবারে এসে মাসের পর মাস থাকছে। রঞ্জনের কান গরম হয়ে উঠল। সত্যি সত্যি কি এ দেশে এসে খুব ভালো আছে নিপা? নিপা হঠাৎ বলে বসল, প্রশিক্ষণকালে অন্যদের তো আপনি $600 করে দেন মেজদি, আমার কি আপনার কাছে $1200 প্রাপ্য হয় না? না, হয় না। আমার যে বাড়িতে তোমরা আছো সেরকম থাকতে গেলে মাসে কত লাগে জানো? কম করে $2200। ও, আর আমি যে আপনার সংসারে সব কাজ করে দিচ্ছি তার মূল্য ধরুন। এদেশে আমারও 3 মাস হতে চললো মেজদি। আমার মতো একটা ঝি রাখতে গেলে আপনার মাসে $3000 লাগবে, তার বেশিও লাগতে পারে। তাহলে আপনার কাছে আমার মাসে $3600 প্রাপ্য হয়। আমাদের জন্য আপনার খরচ খুব জোর 1200। তা বাকি টাকাটার কি হবে? চুপ করো নিপা, চুপ করো। শেষ হলো শ্রীমতী তিলোত্তমা মজুমদারের উপন্যাস প্রেত জনির 5ম পর্ব। নমস্কার।